যারা একটু রিলায়েবল ইঞ্জিন চান বা একটা বাইক থেকে প্রপার সার্ভিস পেতে চান, তার সব ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকতে হবে এরকম যারা পছন্দ করেন এবং একটু ওই যে খারাটান যারা চান, তাদের একটা জাপানিজ ব্র্যান্ডগুলোর প্রতি কিন্তু সবার একটা আলাদা একটা আকর্ষণ থাকে। এমটি বা R15 যেগুলো বললাম, এদের সাথে তো কম্পিট করলে হবে না, যেহেতু লং রাইড করে আপনারা একটু বেশি মজা পাবেন, বাট এসএফে মজা পাবেন, কিন্তু এইগুলা প্রত্যেকটার মার্কেটের যে এখন প্রাইস আছে সেই তুলনায় আসলে এটার মার্কেট ভ্যালু অনুযায়ী একটু প্রাইসটা হাই হলেও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকসে হবে। জিক্সার এসএফ এবং জিক্সারের যে সকল মডেল আছে, বিশেষ করে জিক্সার এসএফ এবং এটার যে নেকেট এডিশন আছে সেই সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। এটার আসলে বাইকটা কেমন আপনার এই বাজেটে, এমনকি এটা আসলে বাজেট ফ্রেন্ডলি বাইক কিনা, আপনার সেই ব্যাপারে আজকে কথাবার্তা বলবো। সো ভিউয়ার্স, দেরি না করে শুরু করি মূল ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে আসি যে সকল মডেল জিক্সার অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলি। তো প্রথমে জিক্সারের নেকেট যে এডিশনগুলো সেই সম্পর্কে কথা বলি। প্রথমে জিক্সারের নেকেট বলতে গেলে আপনার তিনটা ভেরিয়েন্ট বর্তমানে মার্কেটে রয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে জিক্সার জিক্সার এফআই এবিএস এবং জিক্সারের কার্বোরেটর এডিশন। আর এসএফ এর মধ্যেও ঠিক সেম তিনটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে জিক্সার এসএফ এফআই এবিএস, জিক্সার এসএফ কার্বোরেটর এবং জিক্সারের নতুন যেটা বেরোইছে এফআই এডিশন, ওটাতে কোনো এবিএস নাই। সো মোটামুটি 6টা বাইকই এখন বেশ জনপ্রিয়। সো এইগুলার জনপ্রিয়তা যেহেতু শীর্ষে রয়েছে, সেহেতু এই 6টা বাইক সম্পর্কে আজকে মূল টপিকস হবে। সো এইগুলা আসলে এই বাজেট সেগমেন্টে এইগুলা কেমন মার্কেটে কম্পিটিটর এদের রয়েছে, এমনকি এইগুলা আপনাদের ভ্যালু ফর মানি কিনা সেই সম্পর্কে আজকে মূলত কথাবার্তা হবে। তো প্রথমে আসি বাইকগুলোর ইঞ্জিন পাওয়ার নিয়ে। ভিউয়ার্স, আপনারা যাদের বাজেট মোটামুটি 3 লাখ বা 2 লাখের একটু উপরে, তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই জিক্সার নাকি অ্যাপাচি 4বি বা পালসার N160 এই বাইকগুলোর মধ্যে কোনটা নেবেন এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কিন্তু ম্যাক্সিমামই যারা একটু রিলায়েবল ইঞ্জিন চান বা একটা বাইক থেকে প্রপার সার্ভিস পেতে চান, তারা কিন্তু সাধারণত শিফট করে সুজুকির দিকে অথবা ইয়ামাহা অথবা হোন্ডা, এই সকল জাপানিজ ব্র্যান্ডে। আর যাদের মোটামুটি ভ্যালু ফর মানি একটা বাইক হলেই হচ্ছে, এমনকি বাইকে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকতে হবে এরকম যারা পছন্দ করেন এবং একটু ওই যে খারাটান যারা চান, তাদের জন্য আবার অ্যাপাচি 4বি, আবার যারা একটু সব কিছু একসাথে পেতে চান তাদের জন্য N160 এই ধরনের বাইক। বাট তারপরেও একটা জাপানিজ ব্র্যান্ডগুলোর প্রতি কিন্তু সবার একটা আলাদা একটা আকর্ষণ থাকে। সো যার কারণে এই যে বাইকগুলা রয়েছে জিক্সারের, এই যে 6টা মডেল এসএফ, আপনার যেটা এফআই এবিএস, সেটা কিন্তু অলমোস্ট 3,23,000 বর্তমানে। আর জিক্সারের শুরু তো প্রায় 2,30,000-35,000 থেকে শুরু হয়েছে। সো এই বাইকগুলা এই বাজেটের মধ্যে কিন্তু মোটামুটি বলা যায় একদম একটা ওপেন ফিল্ডে রয়েছে, মানে এর সাথে এই দামের আশপাশে কম্পিট করার মতন এই দুইটা অ্যাপাচি এবং N160 ছাড়া আর কোনো কিন্তু বাইক বাংলাদেশে এই মুহূর্তে নাই। আর কিছু চাইনিজ বাইক আছে, সেইগুলোর ব্যাপারে আমি কথা বলবো না, যেহেতু ব্র্যান্ডের বাইক সম্পর্কে কথা বলতেছি। এই বাইকগুলার ইঞ্জিন পাওয়ার বলতে গেলে মোটামুটি সবগুলাতেই 155 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের রোড কন্ডিশন অনুযায়ী আপাতত হায়ার সিসির বাইক আসে সেটা অন্য কথা। আপাতত এখন পর্যন্ত 155 সিসির এই বাইকগুলা মোটামুটি যেমন ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসছে বাজারে, সেটা যথেষ্ট পরিমাণ। আমার কাছে মনে হয় যে এটা এদের ইঞ্জিন পাওয়ার নিয়ে তেমন কোনো কমপ্লেনের জায়গা নেই, যেহেতু বাজেটেরও একটা ব্যাপার আছে এখানে। আর এমটি বা R15 সেইগুলা তো আসলে অনেক বেশি হাই প্রাইসের এবং সেইগুলা অন্য সেগমেন্টের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। ইঞ্জিন পাওয়ারের কথা যেহেতু বললাম, এরপরে চলে আসি ইনিশিয়াল যে রেডি পিক আপটা আমরা আশা করি। সো জিক্সারের প্রত্যেকটা বাইকে আপনার ইয়ামাহা
ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বা 3-তে যেমন ইনিশিয়াল পিকআপটা একটু দুর্বল থাকে, বাট জিক্সারের সবগুলো বাইকে কিন্তু ইনিশিয়াল যে এটা রেডি পিকআপ বা টোটাল রেসপন্স যেটা আছে এটা যথেষ্ট পরিমাণ ভালো, যার কারণে কিন্তু এখন ইয়াং জেনারেশন ম্যাক্সিমামই কিন্তু শিফট করে এই জিক্সার বাইকে। আর এই জিক্সার বাইক সেল হওয়ার মেইন কারণের মধ্যে কিন্তু এই একটা, আরেকটা আছে সেটা হচ্ছে জিক্সার বাইকগুলো কিন্তু লুকসগুলো একটু খুবই সুন্দর হয়। আর এরা প্রতিনিয়ত কিন্তু সময়ের সাথে সাথে জিক্সারের আগের এডিশন থেকে এখন কিন্তু লুকসেও অনেক পরিবর্তন আনছে। আর নতুন তো ভার্সন 4 যেটা রিলিজ হয়েছে সেটাতে কিন্তু গ্রাফিক্সেরও বেশ চেঞ্জ আছে। সো জিক্সার চেষ্টা করতেছে সবসময় প্রতিনিয়ত নতুনত্ব কিছু বাজারে মার্কেটে নিয়ে আসার জন্য এবং গ্রাহকের চাহিদাটা পূরণ করার জন্য। সো এদিক থেকে বলবো যে ইনিশিয়াল পিকআপ বা রেডি পিকআপ যেটা আমরা বলি সবসময় সেদিক থেকেও কিন্তু জিক্সার মোটামুটি একটা ভালো অবস্থানে থাকবে। যদিও ওই যে এমটি বা R15 যেগুলো বললাম এদের সাথে তো কম্পিট করলে হবে না, যেহেতু আমি 2 লাখ থেকে 3 লাখের মধ্যে তো আমি এমটি বা R15 এর মতো এরকম রেডি পিকআপ আশা করতে পারি না এই ধরনের বাইকগুলোর থেকে। সো তারপরে আসি এই বাইকের আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে এই বাইকগুলোতে কিন্তু সবগুলো বাইকেই এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় এই বাজেটে আমার কাছে এটাতে যদি অয়েল কুল কোনো ক্রমে দেওয়া যেত তাহলে কিন্তু এই বাইকগুলো প্রত্যেকটাই পারফেক্ট হতো। এখানে এয়ার কুল দেওয়াতে এটা ঘন ঘন আমার কোনো যদি লং ট্যুর করতে যাই ঘন ঘন আমার ব্রেক করতে হবে, ব্রেক দিতে হবে ঘন ঘন, ইভেন একটু ইঞ্জিন ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। সো এই একটা কিন্তু প্যারা সবার নিতে হবে। বাট অয়েল কুলড হলে এই বাইকগুলো একদম সব দিক থেকে পারফেক্ট একটা বাইক হতো। আর এফআই এবিএস বা এফআই আর কার্বোরেটরের মধ্যেও কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। যারা কার্বোরেটর এডিশন ইউজ করেন তাদের কিছু কিছু সমস্যা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম, সেটা আপনারা এই যে আই বাটনে প্রেস করলে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখে নিতে পারেন। সো কার্বোরেটর এফআই বাইকের মধ্যে দুই ধরনের তফাৎ আছে। একটা হচ্ছে কার্বোরেটর বাইকে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা আছে, নাম্বার 1, সেটা খুবই জিক্সার একটা মারাত্মক ইস্যু। আর দ্বিতীয়ত একটা হচ্ছে এফআই যে বাইকগুলো সেইগুলোতে এই ধরনের কোনো সমস্যা নাই, বাট এফআইতে কিন্তু আপনার যেহেতু ওইটা ইসিউর মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা হয়, যার কারণে ওটা কিন্তু মাইলেজ আপনার এই কার্বোরেটর থেকে যথেষ্ট পরিমাণ বেশি পাবেন। আর কার্বোরেটর যেহেতু ম্যানুয়ালি টিউনিং করা হয় সেহেতু কার্বোরেটরে কিন্তু আপনার 35 বা 40-এর আশপাশে মাইলেজ পাবেন। সেক্ষেত্রে এফআইতে কিন্তু আপনারা 45 প্লাস, ইভেন আমি যেমন 52 প্লাস পাচ্ছি, কেউ 50 পায়, 48 পায়। সো মোটামুটি ওটার থেকে প্রায় 5-7-10 কিলোমিটারের একটা বিশাল ডিফারেন্স আছে। এখানে আপনার ফুয়েল কনজাম্পশনের একটা কিন্তু ব্যাপার স্যাপার আছে। সো তারপরে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সিটের যে ব্যাপারটা। আগের যে জিক্সারগুলো ছিল আপনার এই যে ভার্সন 3 বা ভার্সন 4 নতুন যেগুলো রিলিজ হয়েছে এর আগের যে জিক্সারগুলো ছিল সেইগুলোতে কিন্তু একটু সোজা হয়ে বসা যেত পাইপ হ্যান্ডেলবার থাকার কারণে, কিন্তু এখন জিক্সার এসএফে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার, যার কারণে একটু স্পোর্টি ফিল পাবেন আপনারা। ইভেন বসলে মোটামুটি সিট কিন্তু জিক্সারের নেকেট যেটার সিট যেমন ঠিক এসএফের সিটটাও কিন্তু একই রকম। সো বসার আপনার তেমন কোনো পার্থক্য নাই, সিটিং পজিশনে কোনো তেমন কোনো চেঞ্জেস নাই, জাস্ট 3 পার্ট হ্যান্ডেলবারের কারণে সামান্য একটু লিন হতে হবে জিক্সার এসএফে। আর জিক্সার যে নেকেট যেটা সেটা কিন্তু আপনার পাইপ হ্যান্ডেলবার হওয়ার কারণে আপনি একটু সোজা হয়ে বসতে পারবেন। বাট আবার যদি হেডলাইটের আলোর কথা বলি জিক্সারেও যথেষ্ট পরিমাণ ভালো, বাট জিক্সার এসএফের আলোটা আমি আগের অনেক ভিডিওতে বলছি যথেষ্ট পরিমাণ ভালো। তো ভিউয়ার্স, এখন লং ড্রাইভের একটা ব্যাপারে আছে, সেটা হচ্ছে আপনারা যদি লং ড্রাইভে যাইতে চান তাহলে জিক্সার এসএফের তুলনায় অবশ্যই জিক্সারের যেটা নেকেট যে এডিশনটা পাইপ হ্যান্ডেলবারের কারণে সেটাতে কিন্তু লং রাইড করে আপনারা একটু বেশি মজা পাবেন। বাট এসএফে মজা পাবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যেটা 3 পার্ট হ্যান্ডেলবারের কারণে সামান্য একটু আপনার রিস্টে পেইন হতে পারে এবং ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা আছে। বাট সেটা স্লাইটলি, সবার ক্ষেত্রে হবে না, যারা একটু ভারী তাদের ক্ষেত্রে হতে পারে, বাট যারা একটু স্লিম ফিগারে তাদের এতটা প্রবলেম হবে না। সো এক্ষেত্রে যে আহামরি একটা সমস্যা সেরকম কিছু না, বাট ওটা আপনারা যখন ইউজ টু হয়ে যাবেন তখন আপনাদের কাছে এটা খুবই মানে ওটা ফিল করার মতো হবে না। আর জিক্সার এসএফের যে ব্যাপারটা, জিক্সার এসএফে কিন্তু আপনারা একটা স্পোর্টি ফিল পাচ্ছেন, যাদের R15 কেনার মতো সামর্থ্য নাই বা একটা সুজুকি জিএসএক্সআর কিনতে চেয়েও পারতেছেন না, তাদের ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থা। সেক্ষেত্রে কিন্তু জিক্সার এসএফটা আপনাদের ভালো একটা সার্ভিস দিবে। আর সমস্যা যেটা এই সকল বাইকগুলোতে, জিক্সারের প্রত্যেকটা বাইক যেহেতু এয়ার কুলড হওয়াতে মেইন সমস্যাটা হচ্ছে ওইখানে। এই বাইকগুলা সব দিক থেকে ঠিক ছিল, শুধুমাত্র যদি আপনার এয়ার কুল্ডের জায়গায় যদি অয়েল কুল দিত তাহলে একদম সর্বে সর্বে এই বাইকে কোনো কমপ্লেন করার কোনো জায়গা ছিল না। আর যা আছে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। তো ভিউয়ার্স, এখন আসি মেইন যে টপিকসে কথা বলতে চাচ্ছিলাম, সেটা যে এইগুলা প্রত্যেকটার মার্কেটের যে এখন প্রাইস আছে সেই তুলনায় আসলে এটার কি ভ্যালু ফর মানি কিনা। সো
আসলে এক কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে একদমই না। জিক্সারের প্রত্যেকটা বাইকই আমার কাছে মনে হয় ওভার প্রাইসড বাইক। বাট আপনার এখানে অন্য কোনো অপশনও নাই যে আপনি এই ধরনের স্পেসিফিকেশন দিয়ে আপনি অন্য কোনো বাইক কিনবেন। আপনি দেখেন এইগুলাতে মানে এমন একটা জায়গায় জিক্সারের বাইকগুলোর প্রাইস নির্ধারণ করা হয়েছে এবং এই বাইকগুলোর যে স্পেসিফিকেশন বা লুকস বলেন, ডিজাইন বলেন, গ্রাফিক্স বলেন, সব কিছু মিলায়ে এই বাইকগুলো এমন একটা জায়গায় আছে, না আপনি অন্য কোনো বাইক নিতে পারতেছেন একই কনফিগারেশনের, না আপনি এর থেকে নিচের কোনো বাইক নিতে পারতেছেন। আপনি যদি জিক্সার না নিয়ে চিন্তা করেন জিক্সার এসএফ নেবেন, তাহলে আপনার কিন্তু হয়তো বা 10-15 হাজার টাকা যদি একটু বাজেট বেশি থাকে তাহলে কিন্তু আপনি জিক্সার এফআই এবিএস নিতে পারতেছেন। কিছু কম থাকলে জিক্সার এসএফ এর শুধুমাত্র এফআই এডিশনটা নিতে পারতেছেন, যেটাতে এবিএস নাই। তার থেকে আরেকটু কম হলে আপনি কিন্তু জিক্সার এসএফ এর কার্বোরেটরটা নিতে পারতেছেন। আর এই তিনটার যদি কোনোটাই নেওয়া পসিবল না হয় তাহলে কিন্তু আপনি জিক্সারের এফআই এবিএস আছে, জিক্সারের এফআই আছে, জিক্সারের শুধুমাত্র কার্বোরেটর যে এডিশনটা সেটাও আছে। সো আপনার কাছে কিন্তু দেখেন এই 6টা বাইক দিয়ে জিক্সার এমন একটা বাজেট মানে একটা জায়গা দখল করে নিছে মার্কেটে, যেখানে অন্য কোনো অপশন আপনি চাইলেও পারবেন না। এখন যারা মনে করেন যে না আমি এখন জাপানিজ ব্র্যান্ড ব্যাপার না, আমি ইন্ডিয়ান ব্র্যান্ড হলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আপনার টিভিএস বা পালসার N160ও নিতে পারেন। কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম আছে। অ্যাপাচিতে অনেক ধরনের ইস্যু আপনারা জানেন। N160 অনেকে আমি জানি না কেন জানি এখন কেনার আগেই সেল করে দিচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকটা, যে 2-1000 কিলো চালানোর পরে দেখতেছি যে N160 সেল করে দিচ্ছে। এটার কারণ হতে পারে যে আসলে N160 একটু ভারী বাইক, এমনকি একটু উঁচু টাইপের বাইক, সবাই চালাইতে পারে না। আর ম্যাক্সিমাম সবার তো হাইট এত বেশি না আমাদের দেশে। সো সেদিক থেকেও একটা কমপ্লেন আছে এই বাইকটার। আর সেক্ষেত্রে টিভিএসটা বেটার ছিল সব দিক থেকে, বাট সমস্যা হচ্ছে টিভিএসের সেলস, আপনার সেল সার্ভিসটা বলেন বা আপনার টিভিএসের বাইকগুলোর কিছু কিছু ফাংশনালিটির সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে। সো এদিক থেকেও কিন্তু অনেকে ভরসা পায় না। আর সুজুকি বা ইয়ামাহা বা এই হোন্ডা যে সকল বাইকগুলো আছে এইগুলো মানুষ কিনে কারণ একটাই, আফটার সেল সার্ভিসের কারণে। এদের আফটার সেল সার্ভিস মোটামুটি ভালো হয়, সব থেকে বেটার আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে বেস্ট হচ্ছে ইয়ামাহা, তারপরে হচ্ছে সুজুকি, তারপরে হোন্ডা আমি ধরবো। সো সুজুকিরও মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় আমি সার্ভিসিং সেন্টারে ভালো পাইছি। 2-1টা জায়গায় আমি দেখছি একটু সার্ভিস সেন্টারে যে সকল লোক নিয়োগ দেওয়া হয়েছে একটু দুর্বল টাইপের। সো তাদেরকে একটু ওয়েল মেনটেন করলে সব দিক থেকে কিন্তু সুজুকিও বেটার হতো। আর ইয়ামাহার তুলনা করতে চাচ্ছি না এই ভিডিওতে, কারণ ইয়ামাহার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি ইয়ামাহা নিয়েও কিছু কথা বলবো। ইয়ামাহা বাইকের প্রতি সবার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। সো ইয়ামাহা বাইকটার একটা আদ্যপান্ত একটা ভিডিও আমার করার ইচ্ছা আছে, কিন্তু একটু সময় লাগবে, সেটা অনেক লং ভিডিও হবে, এমনকি অনেক বিস্তারিত কিছু বলতে হবে। সো ভিউয়ার্স, আপনাদের এখন আমি একটা কনক্লুশনে আসার সময় হয়ে গেছে। সো আপনাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যারা জিক্সার বা জিক্সার এসএফ এই ধরনের বাইক নিতে চাচ্ছেন তারা কারা নেবেন আসলে, আপনাদের কোন বয়সী লোকজন এগুলো ইউজ করবেন? যারা নেকেড বাইকগুলো নেয় সাধারণত একটু ইয়ং জেনারেশনের পছন্দ হচ্ছে নেকেড টাইপের, একটু পাইপ হ্যান্ডেলবার থাকবে, আবার কারো পছন্দ একটু 3 পার্ট হ্যান্ডেলবার থাকবে। সো মোটামুটি আপনারা 25 থেকে 40 বছর বয়সী যে কোনো রাইডার আপনারা এই বাইকটা রাইড করতে পারেন, ইজিলি এই বাইকটা আপনারা কিনতে পারেন। বাট এই যে আপনার বললাম মার্কেট ভ্যালু অনুযায়ী একটু প্রাইসটা হাই হলেও আপনার অন্য কোনো যেহেতু অপশন নাই, সেহেতু আপনার না চাইলেও এই জিক্সারের বাইকগুলো আপনার নিতে হবে। সো ওভার প্রাইসড হলেও কিছু করার নাই। জিক্সার যারা পছন্দ করেন, জিক্সার যারা লাভার, তারা জিক্সারই নেবেন। ইভেন আমিও একসময় জিক্সার এতটা ফ্যান ছিলাম না, বাট এই বাইকটা ইউজ করার পরে আমার অনেস্ট অপিনিয়ন আমি দিচ্ছি যে এই বাইকটার এত বেশি ভালো লেগে গেছে যে আমার এখন অন্য কোনো বাইক আসলে আপাতত চেঞ্জ করতেও মন চাচ্ছে না। যদি কোনো সময় চেঞ্জ করি তাও যদি সুযোগ হয় হায়ার সিসি বাইক একবারে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যারা মোটামুটি জিক্সার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তাদেরকে আমি স্পষ্ট করে দিলাম যে জিক্সারের বাইকগুলো আসলে কী রকম বা মার্কেটের ভ্যালুটা কেমন। আপনারা এখন যার যার চয়েস, যেমন আপনারা আসলে অ্যাকচুয়ালি আমি ভিডিও করি আর না করি, যাদের যেটা পছন্দ তারা তো সেই বাইকটাই নেবেন। তারপর আমি বলবো যাদের যেই পারপাসে আপনারা ইউজ করবেন সেই পারপাসের কারণেই আপনি সেই বাইকটা নেন। যারা কমফোর্ট পছন্দ করেন তারা নেকেড এডিশনে চলে যান, যারা একটু হালকা কমফোর্ট এবং স্পোর্টি ফিল দুটাই নিতে চান তারা চলে যান এসএফে, কোনো সমস্যা নেই। সো এই দুটা বাইকের পার্থক্য মূলত এইখানেই। বাট আবারও বলতেছি, ভ্যালু ফর মানি মোটেও না, জিক্সারের একটা বাইকও ভ্যালু ফর মানি না। এই বাইক প্রত্যেকটা বাইক যদি 20 থেকে 25 হাজার টাকা কম হতো তাহলে মোটামুটি এই সেগমেন্টে কিং থাকতো এই বাইকগুলা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। আর এই ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, বি কুল। আল্লাহ হাফেজ।